1934 সাল 10ই এপ্রিল। রাত তখন অনেক, চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার, দুহাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না। অতি সন্তর্পণে গাঁয়ের পথ ধরে হেঁটে চলেছেন বিভির নেতৃস্থানীয় কর্মী সুকুমার ঘোষ, মধু ব্যানার্জি আর এ গাঁয়েরই অতি বিশ্বস্ত কর্মী মতি মল্লিক। কথাবার্তা শেষ হয়েছে। এবার সুকুমার ও মধু ব্যানার্জি ফিরে যাবেন নারায়ণগঞ্জের আস্তানায়। হঠাৎ বিপর্যয় ঘটে গেল। কোথা থেকে ভিলেজ গার্ড বাহিনীর বড় কর্তা রমজান মিয়া এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল দলবল নিয়ে। না, কাউকেই ছাড়া হবে না। আমি হাবিলদার সাহেব রমজান মিয়া, আমার হুকুমে তোমাদের সবাইকে গ্রেপ্তার করা হলো। অ্যান্ডারসনে আইনের কারো কাছে অস্ত্র পাওয়া গেলে তার একমাত্র শাস্তি ছিল প্রাণদণ্ড। সুতরাং আত্মসমর্পণের কোনো প্রশ্নই ওঠে না। ফলে শুরু হলো তুমুল সংঘর্ষ। দুপক্ষই সমান শক্তিশালী, কেউ কাউকে ছাড়তে রাজি নয়। সহসা একসময় রিভলভার গর্জে উঠল দিকবিদিক কাঁপিয়ে। সঙ্গে সঙ্গে হাবিলদার সাহেবের প্রাণহীন দেহটা লুটিয়ে পড়ল শক্ত মাটির বুকে। সেই ফাঁকে সুকুমার আর মধু ব্যানার্জি যে কোথায় সরে পড়লেন তার কোনো হদিশই পাওয়া গেল না। এড়াতে পারলেন না মতি মল্লিক। শত্রুর সঙ্গে ধস্তাধস্তি করতে করতে কখন যে তিনি বড় রাস্তা থেকে গড়িয়ে অনেকটা নিচে একটা খালের মধ্যে পড়ে গেছেন, সুকুমার বা মধু তা আদৌ বুঝতে পারেননি। বুঝতে পেরেছিলেন অনেকটা পরে। সিংহ শাবক তখন শৃঙ্খলাবদ্ধ। খবর শুনে হইচই পড়ে গেল শাসক মহলে। বলে কি, শেষে কিনা স্বয়ং অ্যান্ডারসন সাহেবের পোষ্যপুত্র রমজান হাবিলদার নিহত। এ যে ভয়ঙ্কর কথা। এখন উপায়? একজন অবশ্য ঘটনাস্থলেই ধরা পড়েছে, কিন্তু বাকি সবাই কোথায় গেল? কি তাদের নাম? হাজার নির্যাতনেও যে আসামি এই বিষয়ে মুখ খুলতে রাজি নয়। কি করা যায় এখন? শেষ পর্যন্ত ধরে বসল মতি মল্লিকের বাবা রাজকুমার মল্লিককে। ছেলেকে আপনি সব কথা খুলে বলে রাজসাক্ষী হতে বলুন। কথা দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমরা তাকে বিলেত পাঠিয়ে দেব পড়াশোনা করার জন্য। আর সেই সঙ্গে আপনাকে দেব নগদ 10,000 টাকা। বলেন কি? যেন আকাশ থেকে পড়লেন রাজকুমার মল্লিক। বাপ হয়ে ছেলেকে আমি বেইমানি করতে শেখাবো? মাফ করবেন, এ কাজ আমার দ্বারা কোনো মতে সম্ভব নয়। তাহলে ছেলেকে ফাঁসি কাঠে ঝুলতে হবে। সবই তার ইচ্ছে। সহসা কার উদ্দেশ্যে দুহাত জোর করে প্রণাম করে বললেন রাজকুমার মল্লিক। তার মনে কি আছে তিনিই জানেন। তা বলে জেনে শুনে অধর্ম করব? অসম্ভব। বরং আজ থেকে মনে করব যে ছেলেকে আমি দেশের কাজে বলি দিয়েছি। তবু অধর্মের কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। গল্প নয় মল্লিকা, রূপকথাও নয়। সাধারণ একজন ব্যবসায়ী, লেখাপড়া সামান্যই জানেন। তবু সন্তানের নিশ্চিত মৃত্যু জেনেও তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি হলেন না, একমাত্র অধর্মের ভয়ে। এই ছিল সেদিনের মানুষের চরিত্র। আর আজ যেদিকে তাকানো যায় শুধু লোভ আর স্বার্থপরতা, অন্যায় আর অবিচার, ক্ষুদ্রতা আর হীনতা। বস্তুত লোভ ও স্বার্থের বশবর্তী হয়ে আজকের মানুষ নির্বিকার চিত্তে যা করতে পারে, সেদিনের পরাধীন দেশের মানুষগুলোর পক্ষে তা কল্পনারও বুঝি অতীত ছিল। এসব দেখি আর মনে মনে ভাবি যে এই কি আমাদের স্বাধীনতার স্বরূপ? বিনয়, বাদল, দীনেশ, প্রদ্যোতের মতো আদর্শ চরিত্রের ছেলেরা কি এরই জন্য সেদিন হাসি মুখে প্রাণ দিয়েছিলেন? এ জিজ্ঞাসার জবাব কোথায়?